তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। একটি ছোট্ট শিশু, কোমলমতি, খুব অবহেলায় মানুষ হওয়া, তার কিচ্ছু ভাল লাগতো না, সব সময় মনমরা হয়ে থাকতো। সেই শিশুটির ছোটবেলা বাবা মা মারা যায়, তারপর আত্মীয়ের কাছে মানুষ, সেখানেও কষ্ট। আমি কি বলতে চাচ্ছি, আমি যার কথা বলছি এখন তো শিশুটি নেই, সে বড় হয়ে গেছে এবং সে অনেক কাজ করছে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, এবং নিজেও সেই একজন সাংস্কৃতিক কর্মী। দারুণ নাচে, কোরিওগ্রাফি করে, সব কিছু মিলিয়ে আমি বলতে পারি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি পরিচয় করিয়ে দিই আমাদের আজকের রূপান্তরের নতুন অতিথি, রানী চৌধুরী। রানী, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। খুব ভালো লাগছে আজকে এই রূপান্তর অনুষ্ঠানে এসে। আমি যখন রূপান্তর প্রোগ্রামে আপনার ফোনটা পেলাম, তখন আমার কাছে মনে হলো যে আমার জীবনের সঙ্গে নামটা ওতপ্রোতভাবে জড়িত। রূপান্তর, আমি একজন রূপান্তরিত নারী, নিজেকে নতুন করে তৈরি করেছি। সো প্রোগ্রামটার সাথে আমার জীবনের অনেক একটা মিল আছে, প্রোগ্রামের টাইটেলের সাথে, নামের সাথে। সো আমার খুব ভালো লাগছে। শৈশবটা তোমার অনেক কষ্টের ছিল, হ্যাঁ। আমি যতটুকু জানি। সেই শৈশবের গল্পটা তুমি বলো। আমার আসলে আজকে আমি রানী হয়েছি, আমার জীবনটা আসলে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছে। আমরা জানি যে জন্মের পরে একটা বাচ্চা তার বাবা মার কাছে মানুষ হয়, কিন্তু আমার আসলে সেই সৌভাগ্যটাও হয়নি। সো আমি যখন জন্মগ্রহণ করেছি তার পরপরই আমার বাবা মা মারা যায়। সো আমি তখন মানুষ হয়েছি এসওই শিশুপুলি, একটা অরফানেজে, এসওই শিশুপুলি ইন্টারন্যাশনাল বাংলাদেশে। সো সেখানে আমার বেড়ে ওঠা। সো যখন ছোটোবেলায় বেড়ে উঠতে থাকলাম, তখন যখন ক্লাস 5-এ বা 6-এ পড়ি, তখন মনে হচ্ছিলো আমার কাছে যে আমার ভিতরে কিছু চেঞ্জ হচ্ছে। হয়তো আমার আচরণগত চেঞ্জ, আমার ভাষাগত চেঞ্জ, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সো সব কিছু চেঞ্জ আসছে। সো তখন আমি না নিজেকে মানে আমার মতো আমি কাউকে দেখছি না। আমার কাছে মনে হতো যে আমি এরকম কেন, বা আমি কি শুধু এরকম? তো যখন স্কুলে যেতে থাকলাম, মানুষের ডোমিনেট শুরু হয়ে গেল, স্কুলের টিচারদের ডোমিনেট শুরু হয়ে গেল। আর যেহেতু ফ্যামিলি নেই বা কেউ সাপোর্টও দিতে পারছে না, তো আমার জীবনটা আরও 10 জনের আরও বেশি কঠিন হয়ে গেল। সো তখন আমি মনে করেছিলাম যে আসলে মনে হয় আমার বাঁচার পথ নেই। মানে স্কুলে যেতাম, টিচাররা লাস্টের বেঞ্চে বসাতো, তোমাকে দ্বারা হবে না। স্পোর্টস করতে যেতাম, আমি দৌড়াইলে মানুষজন হাঁটতো। ওয়াশরুমে যেতাম, তখন কিন্তু আমার বয়স মানে ক্লাস 5-6-এ পড়ি। তো তখন থেকেই আমার ওয়াশরুমে যেতাম, মেয়েরা হাসা শিখতো, ছেলের বলতো তুমি এবার, তখন আমার হাঁটার স্টাইল দেখে একটু মেয়েদের মতো লাগতো। সো এইগুলো আমার খুব কষ্টের ছিল, আমার জীবনটা খুবই কষ্টের ছিল। সো তখন আমি মনে করেছি যে হয়তোবা ঠিক হয়ে যাবে, বা কিন্তু এটা তো আসলে আল্লাহ ছাড়া কারোর হাত নেই। কোনোভাবেই অনেকে চেষ্টা করেছিল শার্ট প্যান্ট পরার, পরে ছেলেদের মতো ট্রাই করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এটা তো আর আমার মানে এটার জন্য তো দায়ী আমি না। হ্যাঁ, সো মানুষ অনেক অপমান, অপদস্থ অনেক কিছু করলো। মানে বিষয়টা ছিল এমন যে তোমার ছেলে হয়েই জন্ম, হ্যাঁ, কিন্তু তোমার কাছে ভালো লাগতো মেইলি জিনিসগুলো। হ্যাঁ, এটা একটা হরমোনাল চেঞ্জ। হ্যাঁ, জেনেটিক। এরপরে কি হলো? তারপর আমার আমার যেহেতু আমি একটা অরফানেজে বড় হয়েছি, তারপর আমাকে ভর্তি করে দিল নাচের স্কুলে, তখন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। সো আমার নৃত্যগুরু শ্রদ্ধেয় ফারহানা চৌধুরী বেবি, সাদিয়া ইসলাম মৌ, সো তাদের কাছে আমি মানুষ হই। ওখানে আস্তে আস্তে আমার বেড়ে ওঠা হয়। তখন আমার মতো কিছু বন্ধু আমি পাই। লেখাপড়া করেছো হ্যাঁ, পাশাপাশি? আমি লেখাপড়া করেছি, আমি অনার্স কমপ্লিট করেছি বাহ, কোন সাবজেক্টে? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, কোন সাবজেক্টে? সামাজিক বিজ্ঞান। তো যখন তুমি বড় হলে, নিজেকে আবিষ্কার করলে অন্যভাবে, হ্যাঁ, তখন সেই জনগোষ্ঠীর সাথে তুমি মিলে গেলে, তোমার কাছে কেমন লাগলো ওদের কাছে যাওয়ার পর? আমার কাছে খুব ভালো লাগছে। এরপর আমার একটা চ্যালেঞ্জ, যখন আমি নাচটা শেষ করলাম, তারপর আমার একটা মা আছেন, ওনাকে আমি এখনও মা ডাকি। উনি গাজীপুর কাশিমপুরে থাকে, কাশিমপুরে ওখানে আমি যাই এখনও মাঝে মধ্যে। ওনারা আমাকে খুব, ওনাদের 2টা ছেলে আছে, তারপর আমি একটা মেয়ে, ওনারা আমাকে মেয়ের মতোই অনেক ভালোবাসে। তো তাদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং আমার তৈরি হয়ে যায়, নিজেদের ফ্যামিলির মতো। কারণ আমি তো ছোটোবেলা থেকে কোনো ফ্যামিলি পাইনি। সো যখন উনি আমাকে
নিজের মেয়ের মতো স্বীকৃতি দেয়। সো আমার কাছে এটা অনেক ভালো লাগে যে আসলেও সমাজে এখন এমন কোনো মানুষ আছে যে তারা আসলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায়। সো এই জিনিসগুলো আমাকে খুব টাচই করে। আর যখন আমি সাকসেস হয়ে আমার জনগোষ্ঠীর জন্য কাজ করতে যাই, তারা অত্যন্ত খুশি যে আসলে এই জনগোষ্ঠী তো বেশি শিক্ষিত হয় না, কারণ শিক্ষিত হবে কিভাবে? স্কুলে যাওয়ার সময় যখন তার প্রতিভা বিকাশ করার সময় তখন সে ঝরে পড়ে যাচ্ছে। সো কেউ পারে না। সো আমার ভিতরে একটা জেদ ছিল বলেই আজকে আমি পড়াশোনা করে আজকে আমি নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছি। সো তাদের জন্য এখন কাজ করছি, তারা অনেক খুশি। আমাদের বিভিন্ন জেলায় যারা আছেন তারা কিন্তু কেউ কাউন্সিলর আছেন, কেউ চেয়ারম্যান আছেন, রাজশাহীতে কাউন্সিলর আছেন, ঝিনাইদহ চেয়ারম্যান আছে। আমরা কিন্তু প্রমাণ করে দিচ্ছি যে আসলে আমাদের সুযোগ দিলে আমরা পারি। তারপর দেখেন আমি কিন্তু আপনাদের গর্বের সাথে বললাম কিন্তু চ্যানেল আই শেয়ার নাচি তো অডিশন দিই, আমি চ্যানেল আই শেয়ার নাচি থেকেই কিন্তু আসা। সো এই যে আমার চ্যানেল আইকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে। এবং চ্যানেল আইয়ের সাথে আমি অনেক কোরিওগ্রাফি করেছি নাচের, এবং আপনাদের মানে চ্যানেল আইকে আমার একটা পরিবারই মনে হয় আমার কাছে। চ্যানেলে আসলে একটা পরিবার, হ্যাঁ, আসলে সব কিছুতেই আমরা সাপোর্টটা পাই। এখন কি কি কাজ করছো তোমাদের জন্য? এখন আমি একটা কোম্পানিতে আছি, বিটুপি গ্রুপ। আমি সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আমরা জানি বিভিন্ন কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সেলিব্রিটিদের আমরা যাদের সাধারণত সেলিব্রিটি দেখি। সো এইখানে আমাকে অনেক বড় একটা সুযোগ দিয়েছে ঢাকা ইপিজেড। তারপর বিশ্বরঙে আছি আমি, বিপ্লব দাদা, যিনি সবসময় আমাকে সাপোর্ট দেন। ওখানে আমি অ্যাজ এ মডেল হিসেবে কাজ করছি এবং প্রত্যেকটা জায়গায় আমি আমার শাড়ি, গেট আপ টেট আপ মানে সব কিছু বিশ্বরঙ আমাকে তৈরি করে দিয়েছে। করোনার সময় আমি দূর দূরান্ত চলে গেছি, ঢাকার বাইরে দেশান্তরে চলে গেছি, যে আমি আসলে আমার জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। যে যখন চাকরি দিয়ে হোক, যেভাবে হোক আমরা চাই। এখন একটা প্রশ্ন সবাই করে যে ওরা রাস্তায় কেন? আসলে আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে খাওয়া, বাসস্থান, চিকিৎসা, সুস্থ কিছু দিতে পারছি না, ততক্ষণ তারা রাস্তায় থাকবে। আমার তো পক্ষে একা সম্ভব না সবাইকে এখন রাস্তায় তুলে চাকরি দেওয়া। সো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি এরা যেন রাস্তায় না থাকে, তারা যেন নিজের সম্মানে বাঁচতে পারে। এবং মানুষ প্রত্যেক একটা কথা বলে যে আমাদেরকে সবসময় বলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কিন্তু আমি মনে প্রাণে বলতে চাই এটাকে বলা উচিত পিছিয়ে দেওয়া জনগোষ্ঠী। আজকে সমাজ, রাষ্ট্র, পরিবার যদি আমাদের যে সুযোগটা দিত তাহলে আমরা পিছিয়ে থাকতাম না, আমরা এগিয়ে যেতাম। কারণ প্রথমেই আমাদের ধাক্কা পেতে হয় ফ্যামিলি থেকে, তারপর সমাজ থেকে, তারপর রাষ্ট্র থেকে। সো আমি বলবো আমাদের মতো যারা আসছে বা যারা আসবে, ফ্যামিলি যেন তাদেরকে মেনে নেয়। কিন্তু একটা জিনিস আমাকে বলো তো রানী, অনেকে আছে যে ওরা যখন আসে কাছে ওদেরকে দেখলে ভয় পায়। আপা, ভয় পায় কেন? ভয় পাওয়ার কারণটা হচ্ছে যখন আপনার বাসায় একটা বাচ্চা জন্মগ্রহণ করেন, যখন আপনার বাচ্চাটা না খায় বা দুষ্টামি করে, তখন আপনার ছোটোবেলা থেকে তাকে বলতে থাকেন যে হিজড়া এসে তোমাকে নিয়ে যাবে। এই যে ছোটোবেলা থেকেই তার মাথায় একটা ঢুকিয়ে দেওয়া যে হিজড়া মানেই খারাপ, হিজড়া মানেই সে মারধর করে বা ভয় দেখায়, এরকম ছোটোবেলা থেকেই কিন্তু তার মোটিফাই ওভাবেই চেঞ্জ করেছে। তখন তাকে বলা উচিত যে ওরা আমাদের মতো মানুষের যদি শেখানো যেত ছোটোবেলা থেকে, যে সমাজের মানুষরা বা আমি আগেই বলেছি ফ্যামিলির মানুষরা যদি এগুলো জিনিস শেখাতো তাহলে কিন্তু মানুষের প্রতি ভিত্তিটা থাকে না। আর যেহেতু সে সবসময় মানুষের অপমান, অপদস্থ, মানে কখনো ভালোবাসা পায়নি, সেই জন্যই সে তার মধ্যে একটা কষ্ট, সেই কষ্ট থেকে ওগুলা করে যে মানুষ তো খারাপই জানে। কিন্তু আপনি দেখেন যে কোনো আপনার হিজড়া বোনকে বা হিজড়া বোনকে আপনি একটু আদর করেন, সে একজন ছেলে বা একজন মেয়ে আপনার জন্য কিছু না করে সে আপনার জন্য জান দিয়ে দিবে। এটা একদম আমার প্র্যাকটিক্যাল। এখন তোমার যে আগের যারা রিলেটিভস, মানে তোমার যারা অরিজিনাল রিলেটিভস, হ্যাঁ, তাদের সঙ্গে তোমার কি আসলে দেখা হয়? কারণ তুমি তো একটা পজিশনে এসছো। হ্যাঁ, আমি তো আমার বাপ মার চেহারা কোনোদিন দেখিনি। সো আমি ছোটোবেলা থেকেই আমি বলেছি যে আমার যে নাচের গুরু ফারহানা চৌধুরী বেবি, ওনার কাছেই মানুষ হয়েছি, উনি আমার নাচের গুরু। এবং তারপরে যে ফ্যামিলির সাথে আমি মিশেছি, গাজীপুরে আমার মা আছেন, ওখানে বাবা আছেন, ওনাকে মা বাবা ডাকি। সো ওনাদের কাছে যে ফ্যামিলির যে মেটারটা, যে ওনার মাকে নানি বলা, ওনার দাদি বলা, এরকম এই যে ফ্যামিলি ট্রেন্ডটা আমি ওনাদের কাছ থেকে এগুলো শিখেছি। এবং আল্লাহ যেন ওনাদেরকে অনেক বাঁচিয়ে রাখেন, ওনারা এখনও বেঁচে আছেন। সো ওনাদের ওই ফ্যামিলি আদরটা আমি এখনো পাই। আচ্ছা, নাচ তো হচ্ছে একটা শিল্প, হ্যাঁ, তো দেশের বাইরে গিয়েছো কাজে? হ্যাঁ, আমি দেশের বাইরে অনেক গিয়েছি। আমার দেশে নাচ নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি বিভিন্ন দেশে গিয়েছি, নেপাল গিয়েছি, ভুটান গিয়েছি, ইজিপ্ট গিয়েছি, তারপর আপনার মায়ানমার গিয়েছি। সো এগুলো সব নাচের ইয়েতেই যাওয়া। আমি এটা নিয়েই কিন্তু আজকে রানী চৌধুরী মানুষ যে আমাকে চিনেছে, আমি যে বেশি কাজ করেছি নাচের জন্যই, কিন্তু এই নাচ দিয়েই কিন্তু প্রথম টিভির প্রোগ্রাম শুরু হয়। এবং ছোট্ট একটা ঘটনা বলি যে আমি যে আসলে সমাজটা চেঞ্জ করার জন্য কি করেছি। আমি বাংলাদেশের প্রথম একজন হিজড়া যিনি বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড নৃত্যশিল্পী। এবং যখন আমি অডিশন দিতে যাই ওখানে কিন্তু ছেলে এবং মেয়ে বলা হয়েছে, ওখানে তো আমাদের কথা বলা হয়নি। আমি আমার আইডেন্টিটি লুকিয়ে ওখানে ইন্টারভিউ দিয়েছি, মানে অডিশন দিয়েছি। অডিশন দেওয়ার পর যখন জাজরা আমাকে লাস্টের আমাকে যা বলেছে আমি তাই পেরেছি।
তারপর লাস্টে যখন জিজ্ঞেস করেছি তুমি কি তৃতীয় লিঙ্গ মানুষ, আমি বলছি জি। তো মুহূর্তের মধ্যে দেখি সাংবাদিক ভরে গেছে। তো আমি তখনই বললাম যে আজকে যদি আমার আইডেন্টি লুকিয়ে আমি এখানে অডিশন না দিতাম, তো আমার প্রতিভা বিকাশ করতে না পারতাম, তাহলে কিন্তু আপনারা জানতেন না। আমি আজকে আমাকে সত্যি কথা মেয়ে বলেছেন, বলে এখানে এসেছি বলেই আজকে আপনারা আমাকে পছন্দ করেছেন, এবং আমি 6 হয়েছি 1000 মানুষের ইয়ে থেকে, সারা বাংলাদেশ থেকে। বাহ, সো এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং একটা অনেক বড় অ্যাওয়ারনেস ব্যাপার। জায়গা যে আমাদের আসলে সুযোগ দিলে আমরাও পারবো। এই যেমন আজকে আপনার এই প্রোগ্রামে আপনি আমাকে ডেকেছেন। সো এরকম আমাদের বাংলাদেশে যত প্রোগ্রাম হয় সবাই যদি এরকম যারা কাজ করছে, আমার মতো আরও অনেকেই অ্যাক্টিভিস্ট আছে যারা কাজ করছেন আমাদের, যারা এখন আমরা যাদেরকে বলি যে অ্যাক্টিভিস্ট, যারা অনেক অ্যাক্টিভিস্ট এখন বাংলাদেশে কাজ করছে। সো তাদের মতোই যদি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে রিপ্রেজেন্টেটিভ করি, তাহলে কিন্তু আমরা সমাজে মানুষ জানতে পারবে আমাদের সম্বন্ধে আসলে আমরা কী করি বা কী। শুধু মানুষকে জানে যে হিজড়া মানেই খারাপ। সো আমরা চাই না যে মানুষ এই জিনিসটাই জানুক। আমরাও তো তো মানুষ, হ্যাঁ, আমরাও মানুষ, আমাদের সুযোগ দিলে আমরাও এগিয়ে যেতে পারবো। এবং আমরা এখন কিন্তু দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা কাজ করছে, কাজ পাচ্ছে, নিউজ পড়ছে। তুমি তো সম্মাননা পেয়েছো। হ্যাঁ, আমি অনেকগুলো সম্মাননা পেয়েছি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, বাইফা অ্যাওয়ার্ড পেয়েছি, বিভিন্ন রকম বিশ্বরং অ্যাওয়ার্ড পেয়েছি, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড আমি পেয়েছি, নাচের জন্য পেয়েছি, কোরিওগ্রাফির জন্য পেয়েছি। আমার নিজের একটা অর্গানাইজেশন আছে, হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনস। আমি আমার অর্গানাইজেশনের সেক্রেটারি, এবং সভাপতি যে উনি ডক্টর আরিফ, উনিও এসে শিশুপল্লীর, উনি এখন ডাক্তার হয়েছে। সো আমরা ভাই বোন মিলে আমাদের একটা সংস্থা করেছি, হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সো আমাদের অর্গানাইজেশনের কাজই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানুষের পাশে দাঁড়ানো, বিধবা নারী, পথশিশু, আমরা হিজড়া জনগোষ্ঠীর মানুষ আছি। সো এদেরকে নিয়ে আমরা কাজ করছি এখন। সরকারের কাছে তোমাদের চাওয়া কি? আমরা যেটার জন্য পিছিয়ে আছি, সরকারের কাছেও আমাদের চাওয়া যে আসলে আমাদের একটা আইন তৈরি করা দরকার। আমাদের কিন্তু কোনো আইন নেই। ধরেন আমি কিন্তু রাত্রে রাস্তায় ধর্ষণ হতে পারি বা কোনো একটা বিপদে পড়তে পারি, কিন্তু আমি যখন থানায় যাচ্ছি, থানায় কিন্তু নির্দিষ্ট কোনো আইন নেই যে আসলে আমাকে কোন ধারায় ফেলবে, কোন ধারায় কী করবে। সো সেই আইনটা আমাদের জন্য অসম্ভব জরুরি। আমি প্রত্যেকটা ইন্টারভিউতে, আমার অসংখ্য ইন্টারভিউ আছে, এবং প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছি যে আসলে একটা জনগোষ্ঠীর জন্য একটা আইন খুবই দরকার। যখন আমার জন্য একটা আইন থাকবে, তখন কিন্তু যেমন আমাদের জনগোষ্ঠীর মানুষ গেলে বাসা ভাড়া পাচ্ছে না, যদি একটা আইন থাকতো সে কিন্তু বাসা ভাড়া পেত। এখন দেখেন যে আমাদের যারা আছেন তারা কিন্তু বাবার সম্পত্তিটাও পাচ্ছে না। এবং এক সময় ছিল যে আমরা মরে গেলে আমাদেরকে নৌকায় ভাসিয়ে দিত, এর চেয়ে কষ্ট আর কিছু ছিল না একটা বাংলাদেশের নাগরিক হিসেবে। কিন্তু এখন এই জিনিসগুলো আমরা যারা কাজ করছি তারা এই জিনিসগুলো সামনের দিকে আনছি, এই বড় চ্যালেঞ্জগুলো সামনের দিকে আনছি। সো এইটাই সরকারের কাছে আমার চাওয়া, যেন আমাদের জন্য একটা আইন তৈরি হয়, তাহলে হয়তো আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবো, মানে চলতে পারবো। তুমি তো নাচের ডিপ্লোমা করেছো, জি, অনেক কিছু করেছো, ইউএনডিপির সাথে কাজ করেছো, আমি ইউএনডিপির সাথে কাজ ইউনিসেফের করেছি। সাথে কাজ করেছো, ব্র্যাকের সাথে কাজ করেছো। এই যে পিছিয়ে দেয়া জনগোষ্ঠী যেটা বললে তুমি, তুমি চাও যে এই জনগোষ্ঠী সামনের দিকে এগিয়ে যাক। অবশ্যই আমাদের, আপনি একটু আগে আপনি এটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জন আছে, আমাদের কিন্তু ডক্টরও আছেন, নার্স আছেন, আমাদের এনজিওতে ভালো ভালো যারা আছেন। তো এদেরকে সামনে আনতে হলে আমাদের কিন্তু সেই লড়াইটা চালিয়ে যেতে হবে, যেন তারা সামনে আসতে পারে এবং কাজ করতে পারে। আমরা চাই না যে আমাদের কোনো বোনেরাই মানুষের কাছে রাস্তায় হাত পাকুক বা সে তালি দিয়ে খাক। আমরা চাই সবাই সবার যোগ্যতা দিয়ে কাজ করুক, সবাই যেমন আপনারা আমাদের ছেলে মেয়ে যারা আছেন তারা কিন্তু তাদের যোগ্যতা ইন্টারভিউ হচ্ছে, চাকরি হচ্ছে, আমাদের এরকম অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু সে তার পরিচয়ের জন্য কোথাও যেতে পারছে না। তো এটাই আমার চাওয়া, আমরা যেন আমাদের যোগ্যতা দিয়ে আমরা সামনের দিকে যেতে পারি। এবং তোমার এই চাওয়াকে আমি শুভকামনা জানাই যে আসলেই এই জনগোষ্ঠী কেন পিছিয়ে থাকবে। হ্যাঁ, তারাও সাধারণ মানুষের মতোই কাজ করে যাবে। এবং আমার না মনে আছে ছোটোবেলা আমি দেখতাম যে মানে শিশু হলে, মানে কারো ঘরে যদি বেবি হতো তখন ওরা যেত আশীর্বাদ করার নাচ জন্য। গান করার জন্য, হ্যাঁ, আশীর্বাদ করার জন্য সে বেবিটাকে নিয়ে নাচতো। হ্যাঁ, আমরা তো ছোট ছিলাম, তখন অতটা বুঝতাম না, কিন্তু এখন বড় হওয়ার পর অনেক অনেক জিনিস দেখি, অনেকে যেমন এই বিষয়টা নিয়ে মানে ইগনোর করে, হ্যাঁ, বা ওরা একটু হেজিটেট করে, মিশতে চায় না এমন। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে কি এই জিনিসটা আছে যে মানে তোমরা কি কোনো দীক্ষা নাও বা কিছু? আমাদের এটা হচ্ছে গুরুম পরম্পর একটা পেশা। যখন আমরা ফ্যামিলি থেকে বের হই, আমরা কোথায় যাব, তো তখন মার মতো একজন থাকে গুরু, উনি আমাদের যে হিজড়া ট্র্যাডিশনাল আছে সেই ট্র্যাডিশনের মাধ্যমে আমাকে চেলা করতে হয়, মানে আসলা দিতে হয়, আমাদের যে ট্র্যাডিশন ওইখানে, তখন আমরা গুরুর পরম্পরার একটা পেশার মধ্যে চলে যাই। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার আপু, মানে আমাদের প্রত্যেকটা বোনেরা যারা হিজড়া বোনেরা আছেন তারা কিন্তু প্রত্যেক দিন তাদের মনের দুঃখ আমাদের সাথে শেয়ার করে, আমরা যাই। সো আমরা অনেক কষ্ট তাদের সাথে শেয়ার করি, যে
তারা প্রতিদিন রাতে কান্দে, তাদের মনে যে একটা দুঃখ যে বাবা মা থাকতেও যে বাবা মা তাদের নেই, তারা ফ্যামিলিতে যেতে পারছে না, কোথাও পরিচয় দিতে পারছে না। এমনও ঘটনা হয়েছে যে তার বোনের বিয়ে দিচ্ছে, বাবা মা তাকে বাথরুমে আটকে রেখেছে, তাকে সামনে আসতে দিচ্ছে না। এই যে কষ্টগুলো তাদের, কারণ আমরা তো নিজেরা নিজেরা কথা বলি, আমাদের হয়তো বাইরে থেকে দেখা যায় অনেক আনন্দ করছে, কিন্তু ভিতরে যে কষ্ট, তার রাত্রে বিছনায় শুয়ে যে তার কান্না, মানে এগুলো আসলে অনেক কষ্ট। আসলে এগুলো সাধারণ মানুষ জানে না। তারা চায় একটু ভালোবাসা, যদি সাধারণ মানুষরা, ফ্যামিলিরা একটু ভালোবাসা দেয়, একটু ভালো করে কথা বলে, দেখবেন আপনার তারা কিন্তু অসম্ভব শ্রদ্ধা এবং অসম্ভব ভালো মানুষ। অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি ভালো থাকো, আমি সেটা আমার একটা উইশ থাকলো, এবং আমাদের রূপান্তরের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে দর্শক আছে অনুষ্ঠানটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সকল দর্শকের উদ্দেশ্যে, আমার শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মতো যারা মানুষ আছে তাদেরকে আপন করে নেন, তাদেরকে সুযোগ দেন, তাদেরকে ভালোবাসেন, তাদের পাশে থাকেন। এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই রূপান্তর অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যার সাথে সময় কাটালাম, রানী চৌধুরী। তার অনেক গুণ, অনেক মেধা নিয়ে সে জন্মেছে, এবং সেই কথাগুলি আমরা আজকে শুনলাম। ও কিন্তু অনেক কাজ করে, অনেক কিছু করে, আরও অনেক কিছু রয়ে গেল যেগুলো আমাদের অনুষ্ঠানের সময়ের স্বল্পতা আছে, সেখানে বলা হলো না। ভালো থাকবেন। আমি চলে আসব এই দিন, এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের রূপান্তর নিয়ে।